ইস্টবেঙ্গলের আজকের এই খেলা দেখে, আজকে এফসি গোয়ার সাথে এই ড্র দেখে অ্যাকচুয়ালি আমি রিভিউতে কি বলবো, আই স্টিল ডোন্ট নো। কারণ ন্যাচারালি 90 মিনিটস ধরে যে ম্যাচ হয়েছে, সেই ম্যাচের খুব ইন ডিটেল, খুব বিরাট কিছু অ্যানালিটিক্যাল রিভিউ যে হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু বেশ কিছু কথা তো ডেফিনেটলি আজকে শেয়ার করতে হবে। 4টে ম্যাচ উইকের পর ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার, ইস্টবেঙ্গল রইল 7 পয়েন্টে, গোয়া রইল 8 পয়েন্টে। এবং আজকের এই ড্রটাতে অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকরা তারা প্রচণ্ড পরিমাণে অখুশি। এফসি গোয়া আমি জানি না তারা খুশি হবে কি অখুশি হবে। যদি অ্যাওয়ে ম্যাচের পার্সপেক্টিভে ধরা হয় তাহলে ডেফিনেটলি তারা 1 পয়েন্ট নিয়ে ফিরছে, কিন্তু ইস্টবেঙ্গল ডেফিনেটলি তারা অখুশি। ইস্টবেঙ্গল সমর্থকরা তারা অবশ্যই অখুশি। সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে কী ধরনের নেগেটিভ কমেন্টস অলরেডি ইস্টবেঙ্গল সমর্থকরা করতে শুরু করেছে। কারণ ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচে যেখানে সবাই মনে করেছিল যে যেভাবে ইস্টবেঙ্গল শুরু করেছে এইবারে লিগ, 6 পয়েন্টের এই দুটো ম্যাচ থেকে ম্যাক্সিমাম পয়েন্টস ইস্টবেঙ্গল ঘরে তুলবে, সেখানে ইস্টবেঙ্গল তুলে আনলো 1 পয়েন্ট এবং ইস্টবেঙ্গল লস করলো 5 পয়েন্ট। এবং এই ড্র থেকে যদি সবথেকে বেশি খুশি কেউ হয় তাহলে অবশ্যই মোহনবাগান সমর্থকরা, মোহনবাগান টিম। যদি সবথেকে বেশি খুশি কেউ হয় সেটা জামশেদপুর এফসি টিম এবং তাদের সমর্থকরা, এবং কিছুটা মুম্বাই সিটি এফসি। কারণ তাদের যারা কাছাকাছি কম্পিটিটর রয়েছে তারা যখন পয়েন্ট লস করছে, তাদের পরবর্তী ম্যাচে জয় দিয়ে এগিয়ে যাওয়ার একটা রাস্তা চওড়া হচ্ছে। আজকের ম্যাচটাতে যদি সব থেকে খুব গুরুত্বপূর্ণ আমি পয়েন্ট বলি, তাহলে বলবো যে দুটো টিমই সব থেকে যে গোল্ডেন চান্স পেয়েছিল সেখানে তাদের বল পোস্টে লেগে ফিরে আসে। মানে ফুটবলের ভাগ্যদেবতা আজকে বলেই দিয়েছিল যে গোলের ভেতরে আমি বল যেতে দেবো না, তোমার ম্যাক্সিমাম দৌড় ওই পোস্ট অবধি থাকবে, আর বার পোস্টের একটু উঁচুর দিকে তোমার বল উড়ে উড়ে যাবে। কিন্তু যে ধরনের স্ট্র্যাটেজি আমরা দুজন কোচের তরফ থেকে দেখলাম, আমার মনে হয় যে আমার পার্টিকুলার আজকের এই ভিডিওতে সেটা নিয়ে সবথেকে বেশি কথা বলা দরকার রয়েছে। একদিকে একজন কোচ যিনি 2020-21 সিজনতে আসার পর থেকে কন্টিনিউয়াসলি প্রতিটা সিজনে যে কোনো টিমের সমর্থকদের কোথাও একটা আলাদা আকাঙ্ক্ষা বা একটা আলাদা আশা তৈরি করেন যে এইবারে তিনি নতুন কি দেবেন। উল্টো দিকে একজন কোচ যিনি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ, ইস্টবেঙ্গল সমর্থকরা যখন খুব পজিটিভ ক্রিটিসিজম করছে সেখানে গিয়েও তিনি তাদেরকে ব্লক করে দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকের কথা হচ্ছে, তারা এসেও বলছে। এবং তিনি প্রেস কনফারেন্সও ভীষণভাবে অ্যাক্টিভ, কারণ তিনি অনেকেই বলছেন যে আগে থেকে তিনি অজুহাতটা রেডি করে রেখেছেন। অস্কার ব্রুজনের মতো এরকম একজন প্রফেশনাল কোচ, তিনিও যে প্রেস কনফারেন্সে এসে বিভিন্ন রকমের অজুহাতকে আগে থেকেই তৈরি করে রাখবেন, এটাতে অনেক ইস্টবেঙ্গল সমর্থক তারাও কিন্তু সারপ্রাইজড। কারণ যে ইস্টবেঙ্গল এইবারে একটু অন্যরকম চ্যালেঞ্জ নিয়ে নেমেছে এবং ট্রাঙ্কেটেড সিজনে ইস্টবেঙ্গল যেখানে খুব বেশি পরিবর্তনের রাস্তাতে হাঁটেনি, দু একটা ছোটোখাটো পরিবর্তন ছাড়া, এবং যে ইস্টবেঙ্গল অনেক দিন পর শুরু থেকে একটা স্বপ্ন দেখেছে, যে ইস্টবেঙ্গল অলরেডি ইন্ডিয়ান ফুটবলে এই সিজনে হয়ে যাওয়া দুটো বড় টুর্নামেন্টের ফাইনাল খেলে ফেলেছে, সেই ইস্টবেঙ্গল কোচ যদি আগে থেকে অজুহাত দিতে শুরু করেন এবং যে সমর্থকরা অলরেডি প্রথম দিন থেকে একটা কোথাও স্বপ্ন দেখার আশাতে বুক বেঁধে রয়েছে, তাদের খারাপ লাগাটা খুব স্বাভাবিক। দেখো, মাঠের মধ্যে টেকনিক্যাল ব্যাপার, টেকনিক্যাল গ্লিচ, টেকনিক্যাল সাকসেস এসব লেগেই থাকে। কেউ কোনোদিনও হয়তো খুব বিরাট কিছু টেকনিক্যাল এবিলিটিস না দেখিয়েও তার প্লেয়ারদের বদান্যতাতে তিনি জিতে যেতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে একজন কোচ তিনি টেকনিক্যালি খুব সাউন্ড, কিন্তু দেখা গেলো যে সেই দিনকে তার দিনটা বা প্লেয়ারদের দিনটা নয়, এটা হতে পারে। কিন্তু একজন কোচ যদি দেখা যায় পরপর দুটো ম্যাচে প্রায় সেম কাইন্ড অফ মিস্টেক্স তিনি রিপিট করছেন, তখন তাকে নিয়ে ঠিক কী ধরনের কথা বলা যেতে পারে সিরিয়াসলি আমি জানি না। বেশি কিছু বলতে যাব, কমেন্ট বক্সে আসবে তুমিই কোচ হয়ে যাও। ন্যাচারালি একজন কোচ তিনি কি করছেন, তিনি ঠিক করছেন না ভুল করছেন, এটা ধরে দেওয়ার জন্য কোচ হওয়ার দরকার নেই। আমি একটা সিনেমা দেখছি, একজন অ্যাক্টরের আমার অ্যাক্টিংটা পছন্দ হচ্ছে কি হচ্ছে না, সিনেমাটোগ্রাফি এই জায়গাতে ঠিক আছে কি নেই, সেটা ধরে দেওয়ার জন্য বা সেটাকে নিয়ে কথা বলার জন্য আমার যেমন অ্যাক্টর বা সিনেমাটোগ্রাফার হওয়ার দরকার নেই, এটাও ঠিক সেরকমই। হ্যাঁ, অনেকেই বলবে এটা খুব সস্তা কাজ, এসে বসে করছো, খুব ভালো কথা, অনেকেই দেখছে, ঠিক আছে। কিন্তু অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা আমাকে ভালোবাসেন এবং আমিও যাদের ভালোবাসি, এবং আমি মনে করি যে বাংলার ফুটবলকে অন্তত পক্ষে, কলকাতার ফুটবলকে স্পেশালি দুটো ক্লাবকে আমি যেভাবে অন্তত পক্ষে দিনের পর দিন পছন্দ করে এসেছি, ভালোবেসে এসেছি, এই ধরনের যখন আমি খেলা দেখি যেখানে দাঁড়িয়ে কোথাও একটা আশা জাগিয়েও এই রকম বেলুন আস্তে আস্তে চুপসে যাওয়ার মতো অবস্থা তৈরি করে দেয় জাস্ট একজন কোচ বা তার স্ট্র্যাটেজি, তখন সেখানে খারাপ লাগাটা খুব স্বাভাবিক। কারণ ইস্টবেঙ্গল ক্লাব কোনো পার্টিকুলার একটা সংস্থার জন্য
ইনভেস্টরদের জন্য, স্পন্সরদের জন্য বা কাউকে খুশি করার জন্য কিন্তু খেলে না। কোটি কোটি সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য ফুটবলটা খেলে। এবং সেখানে যদি দেখা যায় যে কোচের ডাইরেকশনে, কোচের স্ট্র্যাটেজিতে কমপ্লিট ফেলিওর রয়েছে, সেখানে কিন্তু প্রশ্ন উঠবে। ম্যানুয়েল মার্কোস রোকা, আমি কালকের প্রিভিউতেই বলেছিলাম যে তিনি কিন্তু কলকাতা এসেছেন পয়েন্ট নিয়ে যাওয়ার জন্য। এত ইজিলি তিনি কিন্তু পয়েন্ট না নিয়ে ফিরবেন না। ডিপেন্ড করছে ইস্টবেঙ্গল কিভাবে তার পয়েন্ট কেড়ে নেওয়ার যে স্ট্র্যাটেজি রয়েছে সেটাকে বিট করে। মনে করে দেখো, বলেছিলাম সেই কথা। দেখা গেল আজকে পুরো 90 মিনিট জুড়ে প্রায় অলমোস্ট ম্যাক্সিমাম টাইমে ম্যানুয়েল মার্কোস রোকা তার প্লেইং 11 দিয়ে, তার স্ট্র্যাটেজি দিয়ে, তার সাবস্টিটিউশন দিয়ে তিনি কিন্তু এটা প্রমাণ করে দিলেন যে তিনি কলকাতা থেকে পয়েন্ট নিতে এসেছিলেন। যদি তাকে একটু লাক ফেভার করতো তাহলে তিনি হয়তো 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারতেন, কিন্তু তিনি আশাহত হবেন না 1 পয়েন্ট নিয়ে ফেরার পরে। উল্টো দিকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি জানতেন যে এই ম্যাচে তার একটা বিরাট বড় অগ্নিপরীক্ষা রয়েছে। তিনি অলরেডি জামশেদপুর ম্যাচ হেরেছেন, আরও একটা ভাইটাল ম্যাচ। এই ম্যাচ থেকে তাকে ঘুরে দাঁড়াতেই হবে, কারণ 13 ম্যাচের লিগ, সেখানে দাঁড়িয়ে বাকি টিম পয়েন্ট বাড়িয়ে নিচ্ছে। আমি যদি পিছিয়ে যাই তাহলে কিন্তু আমার রিকভারি করতে সময় লাগবে এবং আমাকে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। ইয়েস, লিগ এখনও অবধি শেষ নয়। এখনও অবধি সামনের দিকে যদি 3-4টে ম্যাচ খুব পজিটিভলি ইস্টবেঙ্গল এগোতে পারে এবং যারা ওপরের দিকে রয়েছে মোহনবাগান, জামশেদপুর, মুম্বাই, এরা যদি সামহাও কোথাও পয়েন্ট লস করে, সেটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু অবশ্যই ভালো হবে। কিন্তু সেটা ভবিষ্যতের কথা, ভবিষ্যৎকে নিয়ে এই মুহূর্তে বলাটা সম্ভব নয়। কিন্তু যদি আমি বর্তমানের উপর দাঁড়াই তাহলে অস্কার ব্রুজো তার 3টে মেজর টেকনিক্যাল ফল্টের জন্য আমার পার্সোনালি মনে হয় তিনি আজকে পয়েন্ট হাতছাড়া করলেন। নাম্বার 1, তার ডিফেন্সে শুরু থেকে লালচুংডুঙ্গাকে নামানো। দেখো, এফসি গোয়া যে দুটো সব থেকে মেজর চান্সকে ক্রিয়েট করেছিল, একটা বরিসের শট পোস্টে লাগে, একটা আব্দুল রাবি ভেতরে কাট করে ঢুকে খুব ব্রিলিয়ান্ট একটা রান, কাট করে ঢুকে যেভাবে রেনিয়ারকে বল বাড়ায়, এই দুটো মুভমেন্ট কিন্তু হয়েছে একই দিক থেকে এবং সেখানে লালচুংডুঙ্গার যে ডিফেন্স, সেখানে কিন্তু প্রশ্ন ডেফিনেটলি উঠবে। নাম্বার 1। নাম্বার 2, শুরু থেকে মহেশকে খেলানো। দেখো, মহেশ ফিরে আসাতে প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক খুশি। ভাই, আমিও তো দেখে খুশি যে মহেশ অনেক দিন পর ফিরেছে। এবং এই যে ইস্টবেঙ্গল আর এফসি গোয়ার ফিক্সচার, এখানে সব থেকে সাকসেসফুল ইন্ডিয়ান প্লেয়ারের নাম বা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্লেয়ারের নাম কিন্তু মহেশ। শেষবার যখন ইস্টবেঙ্গল এফসি গোয়াকে হারিয়েছিল 2022 সালে, আজ থেকে 4 বছর আগে, সেই ম্যাচে জোড়া গোল করেছিল কিন্তু এই মহেশ নওরেম সিং। তো মহেশকে ফিরতে দেখে আমরা সবাই খুশি, কিন্তু এটা একটা বড় প্রশ্নের জায়গা তৈরি করে দিল যে মহেশ কি শুরু করার মতো জায়গাতে ছিল? মহেশকে কি ঠিক ততটা ফিট দেখিয়েছে? মহেশকে কি ততটা এনার্জেটিক দেখিয়েছে? সেই জায়গাতে যদি অন্য কেউ স্টার্ট করতো তাহলে আমার মনে হয় যে অনেক বেশি টিম কিন্তু সচল থাকতো। অলমোস্ট মহেশ যতক্ষণ খেলেছে বেশিরভাগ সময় কিন্তু মহেশের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু একদমই চোখে পড়েনি, কারণ ওকে দেখেই মনে হচ্ছিল যে এখনও কিছুটা স্ট্রাগল করছে, আরও হয়তো কিছুটা সময় ওর দরকার ছিল প্রপার স্টার্টিং 11-এ এসে মহেশ যেরকম ফুটবলটা খেলে সেরকম ফুটবলটা খেলার। অ্যান্ড নাম্বার 3, যে জিনিসটা আমার মনে হয় যে সবার চোখে লেগেছে, সেটা হলো ম্যাক্সিমাম প্লেয়ারদের সেলফিশনেস। দেখো, মিগুয়েল ফিগুয়েরা ইজ আ ভেরি ক্লাস প্লেয়ার, তার মধ্যে ট্যালেন্ট, স্কিল কোনো কিছুর অভাব নেই, সে অলরেডি 3টে ম্যাচে প্রমাণ করে দিয়েছে। কিন্তু তোমার ওপরে যখন দায়িত্ব, তোমার ওপরে যখন কোচ অন্ধভাবে বিশ্বাস করছে, সমর্থকরা নির্ভর করতে শুরু করেছে এবং তুমিও অলরেডি স্বপ্ন দেখাতে শুরু করেছো যে ইয়েস আই ক্যান ডু সামথিং ফর দিস টিম, সেখানে দাঁড়িয়ে তুমি যদি ওই রকম সেলফিশ অ্যাক্ট করো, যে জায়গা থেকে হয়তো তোমার সামনে 2-3 জন প্লেয়ার দুদিকেই, তুমি বল বাড়াচ্ছ না, তুমি ওখান থেকে শর্টস নিচ্ছ, তুমি দেখাচ্ছ যে আমি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে আই ক্যান ডু এনিথিং, সেটা কিন্তু টিমের এগেনস্টে যায়। দেখো, মিগুয়েল বেশ কিছু শর্টস নিয়েছে, মিগুয়েল বেশ কিছু ফ্রিকিক মেরেছে যেগুলো দেখতে ভালো লেগেছে, কিন্তু যদি এই 2-1টা শটকে যদি আমি বাদ দিই তাহলে দেখবো ম্যাক্সিমাম যে শটস নিয়েছে সেইগুলো কিন্তু ওয়েস্টেজ হয়েছে এবং সেটা উল্টো দিকে এফসি গোয়াকে হেল্প করেছে। কারণ এফসি গোয়ার ডিফেন্সে পল মোরেনো, সন্দেশ জিঙ্গান, তারা অনেক বেশি করে কনফিডেন্স পেয়েছে যে এই প্লেয়ারটা কিন্তু বিল্ড আপ করছে না আজকে, এই প্লেয়ারটা কিন্তু অন্য প্লেয়ারদের সাথে কম্বাইন করে খেলছে না, এই প্লেয়ারটা আজকে চাইছে যে আমি সব কিছু করবো, আমি ছাড়া আর কেউ করতে পারে না। বেশ কিছু প্লেয়ারকে আমার ভালো লেগেছে, প্রভসুগন সিঙ্গিল ভালো কিছু সেভ করেছে, মোহাম্মদ রশিদকে এক্সেপশনালি আমার ভালো লেগেছে, তার শর্ট পোস্টে লেগে ফিরেছে, ইট ওয়াজ আ ব্যাড লাক ফর হিম।
কিন্তু তাকে আমার এক্সেপশনালি ভালো লেগেছে। হয়তো বেশিরভাগ সময়ে সে মাঝমাঠটাকে ভ্যাকেন্ট করে উঠতে পারছিল না, কারণ কোচের স্ট্র্যাটেজি যখন নেগেটিভে রান করছে, তুমি ম্যাক্সিমাম মাঝমাঠকে স্পেস দিতে পারবে না, কারণ সেখানে ড্রাজিচের মতো প্লেয়ার রয়েছে, ব্রাইসনের মতো প্লেয়ার রয়েছে, রাবির মতো প্লেয়ার উইংয়ে নেমে আসছে পরে চেঞ্জ প্লেয়ার হিসেবে। কিন্তু যতটুকু গেছে মোহাম্মদ রশিদ, ততটুকুই কিন্তু এফসি গোয়ার ডিফেন্সের উপর একটা থ্রেট ক্রিয়েট করেছে। ভালো লেগেছে আনোয়ার আলীকে, একার হাতে বেশ কয়েকটা বলও ক্লিয়ার করেছে। যদি এফসি গোয়া স্ট্রাইকার ঈশান পান্ডিতার বদলে একজন বিদেশি স্ট্রাইকার হতো, মনে করে দেখো যে ইকার গোয়ারেকশনের মতো যদি একজন প্লেয়ার হতো, তাহলে যে জায়গা থেকে ঈশান পান্ডিতা ওই রকম মিস করলো, ওই জায়গা থেকে কিন্তু ইকারের মতো প্লেয়ার ইজিলি গোল করে চলে যেত। এবং সেখানে খুব অসাধারণ বক্সের মধ্যে ফাইন ট্যাকেল করছে আনোয়ার আলী। এইভাবে একটা ছেলে দিনের পর দিন গোটা ডিফেন্সকে টানছে। আজকে যতটুকু ডিফেন্সিভ পজিশনে ইস্টবেঙ্গলের ভালো কিছু হয়েছে, তার কিন্তু পুরো কৃতিত্ব আনোয়ার আলীর। এবং শেষের দিকে প্রায় ক্লান্ত হয়ে গেছিলো, শেষকালে দেখা গেল যে একটা খুব সুন্দর বলও বাড়ালো পিভি বিষ্ণুকে, কিন্তু খুব সাকসেসফুলি সেই বল পিভি বিষ্ণু ওয়েস্ট করলো। ন্যাচারালি যখন তুমি এই ধরনের ম্যাচগুলো থেকে পয়েন্ট লস করবে, যে ম্যাচে পয়েন্ট পাওয়াটা ভীষণভাবে দরকার। দেখো, খুব ইজি টিমকে হারানো সবার এক্সপেকটেশন থাকে, যে ঠিক আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব দিল্লি, তোমার চেন্নাইন এফসি, কেরালা ব্লাস্টার্স, এদেরকে না হারানো যায়। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বা ইন্টার কাশি ইভেন আই উড সে, এদেরকে না হারানো যায়। তোমার যা স্ট্রেংথ রয়েছে তুমি এদেরকে হারাতে পারবে। কিন্তু এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, এই টিমগুলোকে তুমি যদি বিট করতে না পারো, জামশেদপুর এফসি, এই টিমগুলোকে যদি তুমি বিট করতে না পারো, দেন কোথাও চ্যাম্পিয়ন হওয়ার যে একটা স্বপ্ন, চ্যাম্পিয়নশিপের যে একটা চেজ, সেখান থেকে তোমাকে অটোমেটিক পিছিয়ে যেতে হবে। দের ইজ নো আদার সায়েন্স, অন্ততপক্ষে আমার যতটুকু মনে হয়। একটা সিচুয়েশনে একটা পেনাল্টির আবেদন উঠেছিল, হাতে বল লাগার আবেদন উঠেছিল, কিন্তু পরে যখন দেখা গেল ওটার রিপ্লে দেখাচ্ছে, বল অবশ্যই হাতে হিট করেছিল, কিন্তু হাতটা ডিফেন্ডারের কিন্তু ন্যাচারাল পজিশনে ছিল। ওই জায়গাতে মানে বিশ্ব ফুটবলের আমি অন্তত কোথাও দেখিনি যে পেনাল্টি দেওয়া হয় বলে। ন্যাচারাল পজিশনে রয়েছে, একদম প্রপার জায়গাতে ছিল, হাত কোনোভাবে বডির বাইরে বেরোয়নি, তো ওখানে পেনাল্টির প্রশ্ন আসে না। বাট ঠিক আছে, প্লেয়াররা আবেদন করেছে। অন্ততপক্ষে প্লেয়ারদের মধ্যে যে চেষ্টাটা দেখা গেছে, প্লেয়ারদের মধ্যেও যে তাগিদটা দেখা গেছে, যদি সেটা কোচের স্ট্র্যাটেজির মধ্যে, কোচের ডিসিশন মেকিংয়ের মধ্যে দেখা যেত, আমার মনে হয় যে ইস্টবেঙ্গল কিন্তু আজকে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত। এবং শেষের দিকে ওই 5-7 মিনিট ইস্টবেঙ্গল যে প্রেসার দিয়েছিল, যেভাবে প্রেস করছিল, যেভাবে পেনিট্রেট করছিল ডিফেন্সটাকে, যদি আরও 10 মিনিট আগে থেকে শুরু করতো, তাহলে কিন্তু গোল হয়ে যেতে পারতো। এবং আমার আজকে আরেকটা উপলব্ধি হলো ম্যাচ দেখে, যে অ্যান্টন সোইভারকে কিন্তু আরও আপফ্রন্টে খেলাতে হবে। হি ইজ নট আ সেন্ট্রাল মিডফিল্ডার। ওকে ভাই বক্সের মধ্যে রাখো। প্লেয়ারটার মধ্যে ছটফটানি রয়েছে, ফার্স্ট টাচটা ভালো, প্লেয়ারটা গোল কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যদি ভালো সার্ভিস পায়, এবং অবশ্যই ওকে যদি ওর ন্যাচারাল পজিশনে খেলানো হয়। দ্যাটস ইট, দ্যাটস অল। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই, অনেক কিছুই বলে ফেললাম। বাকি তোমাদের যা কিছু ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।